নমস্কার বন্ধুরা, স্পোর্টি লাইভলাইটে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হলো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের 2027 সালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ, দুই চির প্রতিদ্বন্দ্বী দল। ভারতবর্ষের উত্তর পূর্বের রাজধানী মেঘালয়ের রাজধানী শিলংয়ে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচকে ঘিরে উত্তাপ বা আবহটা কিন্তু অনেক আগে থেকেই তৈরি হয়ে গেছিল। তার কারণ বাংলাদেশে আগত প্রবাসী বাংলাদেশি হামজা দেওয়ান চৌধুরী, যিনি পৃথিবীর অন্যতম জনপ্রিয় লিগ প্রিমিয়ার লিগের ক্লাবে খেলেন এবং যথেষ্ট সফলভাবে খেলেন। 27 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু এফএ কাপ পর্যন্ত জিতেছেন এবং এই মুহূর্তে তিনি শেফিল্ড ইউনাইটেডের মতো একটি নামকরা দলে খেলেন। ফলে প্রিমিয়ার লিগে খেলার কারণে যে এক্সপোজারটা হামজা চৌধুরী পেয়েছিলেন, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে, ফুটবল প্রেমী মানুষ থেকে শুরু করে বাংলাদেশের সাংবাদিকরা পর্যন্ত আশা করেছিলেন যে হামজা দেওয়ান চৌধুরী হয়তো একাই হারিয়ে দেবেন ভারতকে। অনেকটা সেইভাবেই ম্যাচের বিল্ড আপটা করা হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের তরফ থেকে। এমনভাবেই দেখানো হয়েছিল এবং তাদের এবং এমন শিরোনাম পর্যন্ত করা হয়েছিল যে হামজা দেওয়ান চৌধুরীর ভয়েই নাকি সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে এনেছেন ম্যানুয়েল মার্কোয়েজ। কিন্তু ফুটবল তো 11 জনের খেলা, ফুটবল একজনের খেলা হয় না। সেটা হয়তো আমাদের বাংলাদেশি গণমাধ্যমে যারা বন্ধুরা তারা হয়তো আবেগের বশে মাথায় রাখতে পারেননি এবং সেটা বাস্তবে কিন্তু আজই আমরা শিলংয়ে দেখে ফেলেছি। সেই ঘটনাটাই ঘটেছে। হামজা বনাম সুনীল ডুয়েল হিসেবে যে ম্যাচটাকে দেখানো হয়েছিল, যে ম্যাচটার বেসিক্যালি মার্কেটিং করা হয়েছিল সবার তরফ থেকে, সেই ম্যাচে হামজা চৌধুরী ফ্লপ করেছে এরকম কথা কখনোই বলা যায় না। তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন এবং বেশ কিছু কাটব্যাক, বেশ কিছু ব্লক তিনি এমন করেছেন সেগুলো হয়তো না করলে শেষ মুহূর্তে বাংলাদেশ দল বিপদে পড়তে পারত। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হামজা চৌধুরী কিন্তু একমাত্র প্রবাসী বাংলাদেশি নন যিনি এই দলটা খেলছেন। এই দলটায় কিন্তু জামাল ভুঁইয়া, তারেক রহমানের মতো ফুটবলাররা রয়েছেন যারা কিন্তু বিদেশে মানে ইউরোপিয়ান লিগে খেলেন। তো ভারতের পক্ষে চ্যালেঞ্জটা কিন্তু মোটেও সহজ ছিল না। যদিও আমরা যদি পরিসংখ্যানের দিক দিয়ে দেখি, ভারতীয় ফুটবল দল কিন্তু বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে পরিসংখ্যানের দিকে। তাতেও কিন্তু ভারত কিন্তু এই ম্যাচে সহজভাবে নেওয়ার কোনো জায়গা ছিল না এবং ভারত তো নেয়নি। যদি সুনীল ছেত্রীরা আজকে সুযোগ নষ্ট না করতেন তাহলে হয়তো ভারত পুরো 3 পয়েন্ট নিয়ে এখান থেকে ফিরে আসতে পারত, তবে সেটা হয়নি। অন্যদিকে কিন্তু গ্রুপের হংকং এবং সিঙ্গাপুরের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। মোটামুটিভাবে দুই দল কিন্তু একটি করে পয়েন্ট নিয়ে শেষ করেছে। ফলে এই গ্রুপের চারটে দলই কিন্তু একটি মাত্র পয়েন্টে রয়েছে এই মুহূর্তে। ফলে সবার ক্ষেত্রে কিন্তু সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। এবং সবথেকে বড় কথা যেটা, যে এই গ্রুপ থেকে কিন্তু একটি মাত্র দল সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে। আশা করি বন্ধুরা আপনাদের আমার এই উপস্থাপনা ভালো লেগেছে। যদি উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।